অবশেষে সুধা বড় ঠাম্মির হারানো গয়না ফিরে পেল। পুরো ঘটনাটি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুধার জেঠু তেজকে গিয়ে বলে, বিশ্বাস করো বাবা, অনেক কষ্ট করে টাকাগুলো জমিয়েছিলাম, কিন্তু শেষ রক্ষা করতে আর পারলাম না। তখন সুধার জেঠি বলে, এইসব কথা বলে এখন লাভ কি? চল ছোট, মেয়ের জামাই আবার রওনা দেবে, ওদেরকে খেতে দিয়ে যাওয়ার ব্যবস্থা করি। তারপর সুধা এসে তেজকে বলে, আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার বসু মল্লিক, আপনি আবারও আমাদেরকে বাঁচিয়েছেন। আমাদের পরিবারের মাথার ছাদটা আপনি রক্ষা করেছেন, কিন্তু আপনাকে এর কোনো দায়িত্ব নিতে হবে না। আমি যেখান থেকে পারবো মর্গেজের সমস্ত টাকা জোগাড় করে ব্যাংকে জমা দিয়ে দেব। আপনাকে এর কানাকড়ির দায়ভারও নিতে হবে না। তখন তেজ বলে, আমি যদি দায়ভার না নিই তাহলে এই সমস্ত টাকা আসবে কোথা থেকে সুধাময়ী? তাহলে কি শ্বশুরবাড়ির লোকের কাছ থেকে আপনি হাত পাতবেন? তারপর তেজ রেগে গিয়ে বলে, ছি ছি, আমার তো ভাবতেও ঘৃণা লাগছে। আপনারা এত বড় ফ্রড, এত বড় ক্রিমিনাল কিভাবে ঠকালেন আমার পরিবারকে? তারপর সুধা রেগে গিয়ে বলে, মুখ সামলে কথা বলুন মিস্টার বসু মল্লিক, না জেনে শুনে আমার পরিবারের সম্বন্ধে এত বড় কথা আপনি বলবেন না। হ্যাঁ, আপনার ঠাম্মি যেই টাকাটা দিয়েছিল সেই টাকা থেকে কিছু টাকা এরা সরিয়ে রেখেছিল, যাতে বাড়ির মর্গেজের কিস্তির টাকাটা অন্তত এরা দিতে পারে। কিন্তু তা বলে এই নয় যে অনৈতিকভাবে আপনার ঠাম্মি থেকে এরা টাকাটা নিয়েছিল। আপনার ঠাম্মি নিজেই এই টাকাটা দিতে রাজি হয়েছিল। আমার পরিবারের ওপর আপনার আগে থেকেই রাগ আর ঘৃণা জমেছিল, তাই আপনি এইগুলো দেখছেন। আপনি এইটা তো চোখে দেখছেন না, আমাদের বিয়েতে ওরা কেউ ভালো পোশাক পরেনি, ওরা কেউ ভালো মন্দ খায়নি, শুধু দেখেছিল অতিথি আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে। একটু একটু করে ওরা এই টাকাটা বাঁচিয়ে বাড়ি মর্গেজের টাকাটা দেওয়ার চেষ্টা করেছিল। আমার ডিভোর্সের কেস মেটানোর জন্য ওরা এই বাড়িটা মর্গেজ রাখতে বাধ্য হয়েছিল। আর আমার জন্য যখন ওদের এত অসুবিধা, আমি এই বাড়ি মর্গেজে সব টাকা জোগাড় করব। আর আপনার থেকে আমি কোনো সাহায্য নেব না, কোনো দিনও না। তখন তেজ বলে, আর আমার বড় ঠাম্মির নেকলেসটা? তখন সুধা বলে, সেই নেকলেসটা আমি যে করেই হোক খুঁজে বার করব। তখনই ব্যাংকের লোকে ফেলে দেওয়া জিনিসপত্রের ভেতরে সুধা নেকলেসের বক্সটাকে দেখতে পায়। আর তেজকে বলে, দেখলেন তো, নেকলেসের বক্সটা খুঁজে পাওয়া গেল, আমার বাড়ির কেউ চোর নয়। তখন তেজ বক্সটাকে খুলে দেখে তার ভিতরে কোনো গয়না নেই। অন্যদিকে তেজের ঠাম্মি ঘরে বসে তেজের কথা ভাবতে থাকে। তখন তেজের দাদু এসে বলে, তেজের কথা ভাবছো? তখন তেজের ঠাম্মি বলে, না ভেবে উপায় কি? যার হাতে দিয়েছিলাম ভেবেছিলাম আমার দাদু ভাইয়ের গায়ে আঁচটুকুও লাগতে দেবে না, সেই তো আমার দাদু ভাইয়ের খেয়াল রাখতে পারলো না। তখন তেজের ঠাম্মি বলে, আপনি তো এতে নিশ্চয়ই খুব খুশিই হয়েছেন, কারণ আমার পছন্দ তো কোনোদিনই আপনার পছন্দ হলো না। তখন তেজের দাদু বলে, হ্যাঁ, তোমার পছন্দ আমার পছন্দ অনেকটাই আলাদা, কিন্তু তোমার পছন্দ যে আমার কোনোদিনই পছন্দ হয়নি, সবসময় বিরোধিতা করেছি তা কিন্তু নয়। তেজের জন্য তুমি যোগ্য পাত্রীই পছন্দ করেছো, এতে কোনো ভুল নেই কানন। অন্যদিকে তেজ বলে, বক্সটা আছে কিন্তু এর ভিতরে নেকলেসটা নেই। তখন তেজের বৌদি বলে, নেই তো উবে গেল নাকি? তখন তেজ বলে, উবে গেল না চুরি গেছে সেটা আমি বলবো কি করে? আমার ভেবে এত অবাক লাগছে আপনাদের এত লোভ। আমার বড় ঠাম্মির ওই পুষ্পরাগের নেকলেসটা, বড় ঠাম্মির এত মায়া জড়ানো স্মৃতি, তার কোনো মূল্য নেই আপনাদের কাছে? অন্যদিকে গয়নার দোকানের মালিক এসে বলে, এই নেকলেসটা এখানে এলো কি করে? তখন একটি লোক বলে, এই নেকলেসটা একজন এখানে এসে বিক্রি করে দিয়ে গেছে। নেকলেসটা পুরনো দিনের হলেও কিন্তু এর কারিগরি অপূর্ব। তখন লোকটি বলে, অপূর্ব তো হবে, এ তো আর জেসে নেকলেস না, এ হলো বসু মল্লিক পরিবারের কর্তামার নেকলেস, কিন্তু এটা এখানে এলো কি করে? তখনই দোকানের মালিকটা তেজের ঠাম্মিকে ফোন করে বলে, কর্তামা, আমাকে চিনতে পারছেন? তখন তেজের ঠাম্মি বলে, আপনাকে চিনতে পারবো না কেন? আপনাদের দোকানের সাথে তো আর আমার আজকের পরিচয় নয়। তখনই দোকানের মালিকটা বলে, আমাদের বাগবাজারের শোরুমে আজকে সকালে একটা নেকলেস এসেছে, আর সেটা দেখেই আমি চিনতে পেরেছি সেটা আপনার মায়ের ওই পুষ্পরাগের নেকলেসটা। তখন তেজের ঠাম্মি বলে, ওটা আপনার কাছেই রাখুন, আমি এক্ষুনি আসছি। অন্যদিকে সুধার বৌদি সুধাকে বলে, তোর শ্বশুরবাড়ি দেওয়ার গয়নাগুলো তুই যত্ন করে গুছিয়ে রাখতে পারিসনি, তোর জন্য আজকে আমাদের সবাইকে এত কিছু শুনতে হচ্ছে। তখন সুধার দাদা বলে, ওকে দোষ দিচ্ছ কেন? ও তো আর এখানে ছিল না, এতে ওর দোষ কোথায়? আমাদেরই উচিত ছিল গয়নাগুলোকে যত্ন করে গুছিয়ে রাখা। গয়নাটা যখন এখানে নেই তখন আশেপাশেই কোথাও আছে, খুঁজে দেখলেই পাওয়া যাবে। তারপর সুধা আর সুধার দাদা গয়নাটা খুঁজতে থাকে। তখন তেজ সুধাকে বলে, ওই নেকলেসটা টাকা দিয়ে বিচার করা যাবে না, ওটা আমার বড় ঠাম্মির স্মৃতি। আর সুধা, বিকেল 5টার মধ্যে আপনি যদি বসু মল্লিক পরিবারের চৌকাঠে নেকলেস সমেত আসতে পারেন তাহলে ওই বাড়িতে ঢুকবেন, আর না হলে আজকের পর থেকে আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। আর শুধু এই নয়, এরপর এই বাড়িতে পুলিশ আসবে ওই নেকলেস খুঁজতে আর সব মিথ্যের কৈফিয়ত নিতে। তারপর তেজ চিরকুটকে নিয়ে সেখান থেকে চলে যায়।
তখন সুধা বলে আমি প্রমাণ করে দেব আমি বা আমার পরিবারের কেউ চোর নই। তারপর গয়না খুঁজতে খুঁজতে সুধার হাতে গয়নার দোকানে বিলটা পড়ে আর সুধা বলে তাহলে কি সত্যিই কেউ গয়নাটা বিক্রি করে দিয়েছে। তারপর সুধা কেয়াকে বলে চল কেয়া, এক্ষুনি ওই গয়নার দোকানে যেতে হবে, যে করেই হোক বড় ঠাম্মির নেকলেসটা ফিরিয়ে আনতেই হবে। তখন কেয়া বলে এখন আনবি কি করে, ওইটা ছাড়াতে গেলে তো অনেক টাকা লাগবে এখন। তারপর সুধা গয়নার দোকানে যায় গয়নাটা আনার জন্য। তখন গয়নার দোকানের লোকটা বলে এই গয়না তো আর এখন আমাদের কাছে নেই, একজন এসে নিয়ে গেছে। তখন সুধা বলে কি করে সম্ভব, এই গয়না তো আজকেরই বিক্রি করা হয়েছে, আজকেরই তো ডেট দেওয়া আছে বিলের মধ্যে। তারপর সুধা হাত জোর করে বলে এই হারটা কে নিয়ে গেছে আমাকে বলুন না, যে করেই হোক আমার ওই হারটা চাই। তখন দোকানের লোকটি বলে ঠিক আছে আমি মালিকের সাথে কথা বলে দেখছি কি করা যায়। তখন কেয়া বলে আমি তো বুঝতে পারছি না এই হারটা এখানে আসলো কি করে। তখন সুধা বলে এরকম অনেক প্রশ্ন আমার মাথায় ঘোরাঘুরি করছে, তোকে বিয়ের দিন একটা চিঠি আমি দিয়েছিলাম না, কিন্তু ওই চিঠিটা ওনার হাতে পৌঁছায়নি। তখন কেয়া বলে এটা কি করে সম্ভব, আমি তো নিজে চিঠিটা ওনাকে দিয়েছিলাম। আর কি লেখা ছিল ওই চিঠিতে? তখন সুধা বলে আমার অতীত। তখন কেয়া বলে তার মানে জামাইবাবু তোর অতীত না জেনেই তোকে বিয়ে করেছিলেন, তার মানে জামাইবাবু তোকে মেনে নেননি, তোকে অবিশ্বাস করে। এখন সুধা দোকানের মালিককে বলে আমার ওই নেকলেসটা যে করেই হোক চাই। তখন দোকানের মালিক বলে আমি একজনকে কথা দিয়েছি ওই নেকলেসটা আমি ওনার জন্য রেখে দেবো, আপনি অন্য কোনো নেকলেস পছন্দ করুন। এখন সুধা মনে মনে বলে আমি কি করে বলবো আমি বসু মল্লিক পরিবারের বউ, তাহলে তো ওনাদের অসম্মান হবে। তারপর সুধা লোকটিকে বলে ওই নেকলেসটার জন্য আপনার যা চাই আমি দিতে রাজি আছি, আমাকে দয়া করে ওই নেকলেসটা দিয়ে দিন। তারপর দোকানের মালিক তেজের ঠাম্মিকে ফোন করে আর বলে একটি মেয়ে ওই নেকলেসটি নিতে এসেছে। এখন তেজের ঠাম্মি দোকানের বাইরে থেকে সুধাকে দেখে আর বলে ওনাকে জিজ্ঞাসা করুন নেকলেসটা যখন নিতেই এসেছে তাহলে বিক্রি করলো কেন। দোকানের মালিক সুধাকে বলে এই নেকলেসটা তাহলে আপনি বিক্রি করলেন কেন, আপনার যখন এতই প্রয়োজন। তখন সুধা বলে এই নেকলেস আমি বিক্রি করিনি। তখন দোকানের অন্য একটি ছেলে বলে হ্যাঁ উনি সত্যি কথাই বলছেন, এই নেকলেসটা উনি বিক্রি করতে আসেননি, অন্য একজন মহিলা এসেছিল। তখন সুধা মনে মনে বলে এই নেকলেসটা কে বিক্রি করতে এসেছিল সেটা আমাকে পরে জানতেই হবে, আগে যে করে হোক নেকলেসটা আমাকে ফিরে পেতে হবে। তখন সুধা বলে এই নেকলেসটা আমার বাড়িতে ছিল, কেউ আমার অজান্তে এসে বিক্রি করে গেছে, আর এই বিলটা পাওয়াতে আমি এখানে এসেছি নেকলেসটা ফিরিয়ে নেওয়ার জন্য। তখন তেজের ঠাম্মি মনে মনে বলে বড়নাথ বৌমার অজান্তেই তাহলে এই নেকলেসটা কেউ বিক্রি করেছে, আর বড় বৌমা যখন এখন এই নেকলেসের হদিস বার করতে চাইছে তখন নিজের পিঠ বাঁচাতে নেকলেসটা বিক্রি করে দিয়েছে। এখন তেজের ঠাম্মি লোকটিকে বলে আমি এর জন্য দ্বিগুণ টাকা দিতে রাজি আছি, ওনাকে বলুন। তখন সুধা বলে উনি হয়তো অনেক বড় লোক, উনি এই ডিজাইনের অন্য গয়না বানিয়ে নিতে পারেন, কিন্তু এই গয়নাটা আমার কাছে অমূল্য, এর মূল্য টাকা দিয়ে বিচার করা যাবে না। এখন দোকানের মালিকটা বলে এর মূল্য 2,75,000 টাকা, এইটা কি আপনি দিতে পারবেন? অন্যদিকে তেজ গাড়ি চালিয়ে যেতে যেতে সুধার পরিবারে সবার যত্নের কথা ভাবতে থাকে আর মনে মনে বলে ওরা আমার এত যত্ন করলো আর আমি কি করে ওনাদের সাথে এরকম ব্যবহার করলাম। এদিকে সুধা দোকানের মালিককে বলে আমি এর মূল্য দিতে পারবো, হাতে মিনে করা কাঁসার বাসন, বাইরে গাড়িতে এরকম অনেক আছে। তখন দোকানের লোকটি বলে এ তো অমূল্য, অপূর্ব দেখতে, কিন্তু এগুলো আপনি পেলেন কোথায়? তখন সুধা বলে এগুলো আমার বাবার শেষ স্মৃতি, আমার বাবা এগুলো নিজের হাতে বানিয়েছেন, অনেক অভাবেও এগুলো আমি বিক্রি করিনি, কিন্তু ওই নেকলেস ফিরে পেতে আমার বাবার শেষ স্মৃতিটুকুও আমি আপনাকে দিতে রাজি আছি। তখন তেজের ঠাম্মি লোকটিকে বলে ওই হারটা ওই মেয়েকে দিয়ে দিন। আর তেজের ঠাম্মি মনে মনে বলে এই হারের মূল্য আমার থেকে ওই মেয়ের কাছে অনেক বেশি, না হলে বাবার শেষ স্মৃতিটুকুও উনি হারাতে রাজি আছে। ওদিকে তেজ গাড়ি চালাতে চালাতে সুধার কথা ভাবতে থাকে।